ওয়েলকাম টু জিকে মাইন্ড। রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য জিকে এবং জেনারেল সায়েন্সের যে টপিক ওয়াইজ সিরিজটি আমরা শুরু করেছি, আজ তার দ্বিতীয় ক্লাস। এবার থেকে প্রত্যেক দিন সকাল 8টায় জেনারেল সায়েন্স এবং সন্ধ্যে 6টায় জিকে ক্লাস আপলোড হবে এবং পুরো টপিক ধরে আপলোড হবে কিন্তু। আর আমরা মে মাসের মধ্যে কিন্তু পুরো রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস শেষ করব, তাই জিকে মাইন্ড চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আজকের টপিক হলো বৈদিক সভ্যতা এবং ষোড়শ মহাজনপদ। তো প্রথম প্রশ্ন, বৈদিক সাহিত্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? বৈদিক সাহিত্যকে প্রধানত আমাদের 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি ভাগ হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এবং উপনিষদ হলো বেদের শেষ অংশ, এই জন্য একে বেদান্ত বলা হয়। পরের প্রশ্ন, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? বৈদিক যুগে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। বৈদিক যুগে প্রশাসনের ক্ষুদ্রতম একক ছিল পরিবার বা কুল, এবং পরিবারের প্রধানকে বলা হতো কুলপা। অনেকগুলো পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, এবং তার প্রধানকে বলা হতো গ্রামণী। অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত হতো বিশ, যার প্রধান বিশপতি, এবং অনেকগুলো বিশ নিয়ে জন বা উপজাতি, এবং রাজন বা রাজা ছিলেন তাদের প্রধান। আর রাজাকে পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামক দুটি পরিষদ ছিল। রাজাকে পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামক দুটি পরিষদ ছিল। পরের প্রশ্ন, সপ্তসিন্ধু বলতে কোন নদীগুলিকে বোঝানো হয়? সপ্তসিন্ধু বলতে সিন্ধু এবং তার 5টি উপনদী এবং সরস্বতী, এই সবগুলিকে মিলে সপ্তসিন্ধু বলা হয়। পরের প্রশ্ন, বৈদিক যুগে কোন নদীর নাম ঋগ্বেদে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে সিন্ধু নদীর নাম, তবে সবথেকে পবিত্র নদী হিসাবে সরস্বতীকে উল্লেখ করা হয়েছে, আর সবচেয়ে বেশি উল্লেখ আছে সিন্ধু নদীর নাম। ঋগ্বৈদিক সাহিত্যে গঙ্গা নদীর নাম কতবার উল্লেখ হয়েছে? গঙ্গা নদীর নাম মাত্র একবার উল্লেখ হয়েছে। কোথায়? ঋগ্বেদের 10ম মণ্ডলে 75 নম্বর সূক্তে গঙ্গা নদীর নাম উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, বৈদিক যুগে সরস্বতী নদীকে কি নামে ডাকা হতো? সরস্বতী নদীকে ডাকা হতো নদীতমা, এর অর্থ হলো শ্রেষ্ঠ নদী, এবং বর্তমানে এই নদীটি শুকিয়ে গেছে বলে মনে করা হয়। আর ঋগ্বেদে এই নদীকে জ্ঞানের দেবী হিসেবেও কল্পনা করা হয়েছে। পরের প্রশ্ন, বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? 10 রাজার যুদ্ধ হয়েছিল পুরুষনি বা রাভি নদীর তীরে, এবং ঋগ্বেদের 10ম মণ্ডলে এই যুদ্ধের বর্ণনা আছে। আর ভরত গোষ্ঠীর রাজা সুদাস জয়লাভ করেছিল এই যুদ্ধে। আর ঋগ্বেদের রাভি নদীকে পুরুষনি বলা হয়েছে। বিভিন্ন নদীর ঋগ্বৈদিক নাম এবং বর্তমান নাম, এই সিন্ধু নদীর বর্তমান নাম হলো সিন্ধু, ইন্দাস, এবং ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। ঝিলামকে বলা হতো বিতস্তা। এটি কাশ্মীরের একটি প্রধান নদী। আর যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলি হলো পুরুষনি, রাভি বা ইরাবতী নদীর নাম, এবং এই নদীর তীরেই 10 রাজার যুদ্ধ হয়েছিল। আর বিয়াস নদীকে বলা হতো বিপাশা, শতদ্রী। ঘরঘরা হরকা, যেটি এখন বিলুপ্ত, সেটির নাম ছিল সরস্বতী, এবং ঋগ্বেদে এটি সবচেয়ে পবিত্র নদী বলে উল্লেখ করা হয়েছে। আর কাবুল নদীর নাম ছিল কুম্ভা, এবং কুররম নদীর নাম ছিল ক্রুমু। পরের প্রশ্ন, অশ্বমেধ যজ্ঞ কিসের সাথে সম্পর্কিত ছিল? অশ্বমেধ যজ্ঞ ছিল সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সম্পর্কিত। একটি সুসজ্জিত ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো, যে রাজ্যের উপর দিয়ে ঘোড়া যেত সে রাজ্যের রাজারা বশ্যতা স্বীকার করত, আর যদি কেউ ঘোড়া আটকাতো তবে তাকে রাজার সঙ্গে যুদ্ধ করতে হতো। পরের প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। এটি ভারতীয় জাতীয় প্রতীক অশোক স্তম্ভর নিচে খোদাই করা থাকে। এর অর্থ হলো সত্যেরই জয় হয়। আর উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ এগুলি বেদের শেষ অংশ। মোট উপনিষদের সংখ্যা কটি আছে? 108টি। পরের প্রশ্ন, আশ্রম ব্যবস্থা প্রথম কোথায় বিস্তারিতভাবে বর্ণিত আছে? আশ্রম ব্যবস্থা বর্ণিত আছে জাবাল উপনিষদে। এখানে প্রথমবার 4টি আশ্রমের উল্লেখ পাওয়া যায়। 4টি আশ্রম কী কী? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবং ছান্দোগ্য উপনিষদে প্রথম 3টি আশ্রমের উল্লেখ ছিল। ব্রহ্মচর্য, গার্হস্থ্য এবং বানপ্রস্থ, এই 3টি আশ্রমের উল্লেখ ছিল ছান্দোগ্য উপনিষদে। পরের প্রশ্ন, বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত স্বর্ণমুদ্রার নামটি কী ছিল?
স্বর্ণমুদ্রার নাম ছিল নিষ্ক ও মোনা। প্রথম দিকে বৈদিক যুগে গরু ছিল বিনিময়ের প্রধান মাধ্যম। পরে নিষ্ক ও মোনা নামে স্বর্ণলঙ্কার কাজে লাগতো এবং তামা দিয়ে তৈরি মুদ্রাকে বলা হতো কৃষ্ণল। পরের প্রশ্ন, ঋগ্বেদে লোহাকে কী নামে উল্লেখ করা হয়েছে? লোহাকে বলা হতো শ্যাময়স, আর তামা বা ব্রোঞ্জকে বলা হতো লোহিতয়স। খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আর্যদের প্রধান দেবতা কে ছিলেন যাকে পুরন্দর বা শহর ধ্বংসকারী বলা হতো? আর্যদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র, এবং ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে সব থেকে বেশি সূক্ত রচিত হয়েছে। কতগুলি? 250টি। এবং তাকে বৃষ্টির দেবতা এবং যুদ্ধের দেবতা হিসেবে পুজো করা হতো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন অগ্নি, এবং অগ্নিকে নিয়ে 200টি সূক্ত রচিত হয়েছে। বরুণ ছিলেন জলের দেবতা, সোম ছিলেন উদ্ভিদের দেবতা। পরের প্রশ্ন, বৈদিক যুগে ব্যবহৃত গবিষ্টি শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? গবিষ্টি শব্দটি সম্পর্কিত যুদ্ধের সঙ্গে। গবিষ্টি শব্দের আক্ষরিক অর্থ হলো গরুর খোঁজ। আদি বৈদিক যুগে গরু ছিল প্রধান সম্পদ, তাই গরুকে কেন্দ্র করেই উপজাতিদের মধ্যে কিন্তু যুদ্ধ বেশি হতো। আর গরুকে অঘ্না বলা হতো, যার অর্থ হলো যাকে হত্যা করা উচিত নয়। আর সম্পত্তি বলতে মূলত গবাদি পশুকেই বোঝানো হতো। পরের প্রশ্ন, বেদ কথাটির আক্ষরিক অর্থ কী? জ্ঞান। এবং বেদের অপর নাম হলো শ্রুতি, কারণ এটি শুনে শুনে মনে রাখা হতো। আর বেদের 4টি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। বেদের অঙ্গগুলিকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত? বেদাঙ্গ কিন্তু 6টি ভাগে বিভক্ত। এগুলি হলো শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে সমাজ কয়টি বর্ণে বিভক্ত ছিল? সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্ততে প্রথমে চতুর্বর্ণের উল্লেখ পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4টি বর্ণের উল্লেখ পাওয়া গেছে ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্ততে। আদি বৈদিক যুগে বর্ণ ছিল প্রধানত কর্মের ভিত্তিতে, পরে তা জন্মগত হয়। বৈদিক সমাজে অনুলোম বিবাহ বলতে কি বোঝায়? অনুলোম বিবাহ হলো উচ্চ বর্ণের পাত্রীর সঙ্গে নিম্নবর্ণের পাত্রীর বিবাহ, এবং এর বিপরীতটি অর্থাৎ নিম্নবর্ণের পাত্রের সঙ্গে উচ্চবর্ণের পাত্রীর বিবাহকে বলা হতো প্রতিলোম বিবাহ। পরের প্রশ্ন, কোন বেদ মূলত যজ্ঞের নিয়মাবলী এবং আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা করে? যজ্ঞের নিয়মাবলী যজুর্বেদ। এর 2টি ভাগ: শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। আর সামবেদ হলো ভারতীয় সঙ্গীতের উৎস। অথর্ববেদ হলো জাদু, টোনা, বশীকরণ, ভেষজ চিকিৎসার কথা এই অথর্ববেদে আছে। পরের প্রশ্ন, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয়? ভারতীয় সঙ্গীতের উৎস হলো সামবেদ, এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সপ্তসুর, যেগুলো সারে গামা পা এগুলো আছে, সেগুলো এই সামবেদ থেকে উদ্ভূত বলে মনে করা হয়। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্যে বেদত্রয়ী বলতে কোন 3টি বেদকে বোঝানো হয়েছে? বেদত্রয়ী বলতে বোঝানো হয়েছে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। অথর্ববেদকে বেদত্রয়ী অন্তর্ভুক্ত করা হয় না, কারণ এর বিষয়বস্তু অন্যান্য বেদের থেকে আলাদা। পরের প্রশ্ন, গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র 3য় মণ্ডলে। এই মন্ত্রের রচয়িতা হলেন ঋষি বিশ্বামিত্র, এবং এটি দেবী সাবিত্রী বা সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত। গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে নিবেদিত? দেবী সাবিত্রীর। এবং ঋগ্বেদের মোট 10টি মণ্ডল আছে, যার মধ্যে 2 থেকে 7 নম্বর মণ্ডল হলো সব থেকে প্রাচীন। ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? 10টি। শতপথ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত? এটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, বৈদিক যুগে যে কর বা ট্যাক্স প্রজারা স্বেচ্ছায় রাজাকে দিত, তার নাম কি ছিল? তার নাম ছিল বলি। আদি বৈদিক যুগে বলি ছিল একটি স্বেচ্ছামূলক উপহার। পরবর্তী বৈদিক যুগে এটি বাধ্যতামূলক কর হিসাবে রূপান্তরিত হয়েছে। প্রথমে এটি ছিল স্বেচ্ছামূলক উপহার, এবং সাধারণত ফসলের 1/6 ট্যাক্স হিসাবে দেওয়া হতো। বৈদিক যুগে ভাগদুকের কাজ কি ছিল? ভাগদুকের কাজ ছিল কর সংগ্রহ করা। আর ঋগ্বৈদিক যুগে নদীর তীরে নির্মিত দুর্গগুলিকে কি বলা হতো? নদীর তীরে নির্মিত দুর্গগুলিকে বলা হতো পুর, এবং পুরন্দর কথাটি এই পুর থেকে এসেছে। ইন্দ্রের উপাধি ছিল পুরন্দর বা দুর্গের ধ্বংসকারী।
পরের প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা 18টি এবং পুরাণগুলি মূলত দেবদেবীর কাহিনী এবং রাজবংশগুলির ইতিহাস নিয়ে রচিত। সব থেকে প্রাচীন পুরাণ হলো মৎস্য পুরাণ। পুরাণের সংখ্যা কয়টি? 18টি। পরের প্রশ্ন, বৈদিক যুগে ব্রহ্মবাদিনী বলতে কাদের বোঝানো হতো? যারা আজীবন অবিবাহিত থেকে বিদ্যা চর্চা করতেন তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। এবং বিখ্যাত ব্রহ্মবাদিনী ছিলেন গার্গী, মৈত্রেয়ী, ঘোষা, অফলা, লোপামুদ্রা। এনারা ছিলেন বিখ্যাত ব্রহ্মবাদিনীর উদাহরণ। গার্গী ও যাজ্ঞবল্ক্যের দার্শনিক বিতর্কের উল্লেখ আছে কোন উপনিষদে? এটি আছে বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে গার্গী ও যাজ্ঞবল্ক্যের দার্শনিক বিতর্কের উল্লেখ আছে। জাবাল উপনিষদে প্রথমবার 4টি আশ্রমের উল্লেখ পাওয়া যায়, যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ছান্দোগ্য উপনিষদে প্রথম 3টি আশ্রমের উল্লেখ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য এবং বানপ্রস্থ। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে কয়টি মহাজনপদের নাম জানা যায়? 16টি মহাজনপদের নাম জানা যায়। এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে 16টি মহাজনপদের তালিকা পাওয়া গেছে। কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে 16টি মহাজনপদের নাম জানা যায়? অঙ্গুত্তর নিকায়। এবং কোন জৈন ধর্মগ্রন্থ থেকে? ভগবতী সূত্র থেকে। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের তালিকায় একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ কোনটি ছিল? যেটি ছিল একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত সেটি ছিল অসমক। এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল এবং এর রাজধানী ছিল পোটালি বা পোটানা, বর্তমান মহারাষ্ট্র, তেলেঙ্গানা জুড়ে অবস্থিত। এবং বাকি 15টি মহাজনপদ মূলত উত্তর ভারতে বা বিন্ধ্য পর্বতের উত্তরে ছিল। মহাজনপদগুলির নাম বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে জানা যায়। পরের প্রশ্ন, কোন মহাজনপদটি শ্রেষ্ঠ ঘোড়ার জন্য বিখ্যাত ছিল? শ্রেষ্ঠ ঘোড়ার জন্য বিখ্যাত ছিল কম্বোজ। পরের প্রশ্ন, বর্তমান ভারতের বাইরে কোন দুটি মহাজনপদ অবস্থিত ছিল? কোন দুটি মহাজনপদ বর্তমানে ভারতের বাইরে অবস্থিত? গান্ধার এবং কম্বোজ। পরের প্রশ্ন, মল্ল মহাজনপদের রাজধানী কোথায় ছিল? মল্ল মহাজনপদের রাজধানী ছিল কুশীনগর। মল্ল ছিল একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ। এটি কিন্তু প্রশ্নে আসে। একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ কোনটি ছিল? 16টি মহাজনপদের মধ্যে একটি ছিল কুশীনগর এবং অন্যটি ছিল ভাজ্জি বা বৃজ্জি, যার রাজধানী ছিল বৈশালী। এই দুটি ছিল প্রজাতান্ত্রিক মহাজনপদ। কুশীনগরে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এবং পাভাতে জৈন তীর্থঙ্কর মহাবীর মৃত্যুবরণ করেন। খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। পরের প্রশ্ন, আর এগুলো 16টি যে মহাজনপদ এবং তাদের রাজধানী একবার পজ করে দেখে নাও। মগধের রাজধানী রাজগৃহ, প্রথমে রাজগৃহ এবং পরে পাটলিপুত্র। যতগুলি রেড মার্ক করা আছে সবগুলি কিন্তু এগুলি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট। এটি ছিল সবচেয়ে শক্তিশালী মহাজনপদ। আর অঙ্গর রাজধানী ছিল চম্পা। বৃজ্জি বা ভাজ্জির রাজধানী ছিল বৈশালী। এটি অনেকবার পরীক্ষা আসে এবং এটি ছিল একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ। আরেকটি প্রজাতান্ত্রিক মহাজনপদ হলো মল্ল। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। এবং গৌতম বুদ্ধ এবং মহাবীর দেহত্যাগ করেন এই মল্ল মহাজনপদের কুশীনগর এবং পাভায়। আর চেদি রাজধানী শক্তিমতী, বৎস কৌশাম্বী, এগুলো সবই ইম্পর্টেন্ট। মৎস্য বিরাটনগর বারবার পরীক্ষায় আসে। অসমক, পোটালি বা পোটানা, এবং এটি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ যা গোদাবরী নদীর তীরে অবস্থিত। বাকি গান্ধারের রাজধানী তক্ষশিলা এবং কম্বোজের রাজধানী রাজপুর বা হাটক, এবং এটি উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত এবং এটি শ্রেষ্ঠ ঘোড়ার জন্য বিখ্যাত ছিল। সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট, একবার পজ করে দেখে নাও।